নমস্কার, আপনারা দেখছেন বর্তমান ডিজিটাল। স্বাগত ব্রততী বন্দ্যোপাধ্যায়কে। দিদি নমস্কার। নমস্কার। একক শিল্পী হিসেবে উঠে এসেছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখি ব্রততী বন্দ্যোপাধ্যায় একক, কিন্তু একক মানে তো একক নয়। এই যে একটা গোটা টিম নিয়ে কাজ করতে হয়, এবং ওই সময় মঞ্চে আপনি নেতা, টিম চালাচ্ছেন, আপনার কথায় আপনার চোখের ইশারায় মিউজিশিয়ানরা কথা শুনছে। এই যে একজন নেতা হয়ে ওঠা মঞ্চে, এর জন্য কি কি গুণ থাকতে হয়? নেতা হওয়া, ঠিক নেতা কথাটা আমি এখানে বলবো না, মানে একটা টিমকে চালিয়ে নিয়ে যাওয়া। মানে একটা, আমি যখন আমার গাড়িতে চড়ি, যেমন আমার ড্রাইভার আমাকে চালিয়ে নিয়ে যায়, সে দেখে কোথায় বাম্পার আছে, কোথায় ট্রাফিক সিগন্যাল আছে, হ্যাঁ, ইটস হিজ রেসপন্সিবিলিটি। তেমনি আমিও মনে করি যে এই সময়টা আমি লিড করছি এবং আমাকে একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে। তার মানে গণতান্ত্রিক ভাবে পুরো বিষয়টাকে সামলাও। ভারতীয় রাজনৈতিক যারা, তাদের মধ্যে দেখতে পাও, খুঁজে পাও? এখন রাজনীতির ব্যাপারটা তো অনেক জটিল অঙ্ক। তাদের মানে একটা অসম্ভব ধৈর্য, অসম্ভব ঠান্ডা মাথা এবং অসম্ভব পরিমিতি বোধ নিয়ে বোধহয় চলতে হয়। আপনি যদি ক্ষমতায় থাকতেন, আপনার হাতে ক্ষমতা থাকতো, এই দল বদলের বিরুদ্ধে আপনি কি স্টেপ নিতেন? এটাকে কি স্বাভাবিক লাগে? কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় আগে? এটা না, এটা রাজনীতিতে হয়, এটা রাজনীতিতে হয়। কিছু জিনিস হয় যেটা কিন্তু রাজনীতি করতে গেলে মেনে নিতে হবে। সে তো ফুটবলেও দলবদল হয়। রাজনীতি তো মতাদর্শের, এটা তো খেলা। আমি বলছি তখন কি হয়, তখন সে অন্য দলে চলে যাচ্ছে। রাজনীতির দলবদলটা অন্যরকম। এটা অনেক সময় দেখি যে ভোটের সময় বা অনেক এমনি সময়ও হয় যে অনেকে দলবদল করে, এবং এই কথাগুলো খবরের কাগজে পড়ি যে দলের মধ্যে থেকে কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হয়, আমি যদি রাজনীতি কোনোদিনই করতাম না, কিন্তু যদি করতাম, তাহলে আমার মনে হচ্ছে যে যেতে চাইছে তাকে যেতে দেওয়া ভালো, কারণ জোর করে আটকে রাখলে তাতে দলের ভালো হবে না। কি যে বলেন রাজনীতি আমি কখনো করতাম না, কেন করতেন না? রাজনীতি আর শিল্পীর সঙ্গে কি বিরোধ আছে কিছু? না, দেখো, এক সময় রাজনীতির বিষয়টা সম্পর্কে আমার মানে ইন্টারেস্ট আছে। এটা ভালো না এটা খারাপ এই সম্পর্কে নিজের বক্তব্য রাখতে পারি। তো সরাসরি রাজনীতিতে আসার কোনো ভাবনা কোনোদিন ভাবিনি, কিন্তু বিষয়টার প্রতি আমার আগ্রহ ছিল। দেশ বিদেশের রাজনৈতিক অবস্থান, কোথায় কি যুদ্ধ হচ্ছে, কেন এই সিদ্ধান্তটা নিল, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে ভালো লাগে। অনেকেই বলেন যে ব্রততীর সঙ্গে সকলের ভালো সম্পর্ক। বাম জমানা থেকেও ব্রততী প্রোগ্রাম করেছে, এখনো প্রোগ্রাম করে, সরকারি সব মঞ্চেই ব্রততী রয়েছে। শিল্পীর কি এই ভারসাম্যটা রাখা উচিত, নাকি আপনার কোথাও মনে হয় যে এই অভিযোগ কিছুটা ব্যক্তিকেন্দ্রিক, মানে আপনি ভারসাম্যটা রাখতে পারেন? দেখো, আমার মনে হয় শিল্পী কোনো দল নেই। শিল্পীকে গায়ে কোনো রং না লাগাই ভালো, কারণ তিনি সব দলের। এই যে সেলিব্রিটিরা টিকিট পায়, এটা কি একটা ভোট টানার কৌশল বলে আপনার মনে হয়? দেখো মনীষা, এটা তো হঠাৎ নয়, এটা কিন্তু বহুদিন ধরেই হচ্ছে। আমরা যখন ছোট, তখন অনেক ছোট, কলেজ কি ইউনিভার্সিটি হব, তো অমিতাভ বচ্চন এলাহাবাদ কেন্দ্র থেকে সাংসদ হয়ে এলেন। হেমা মালিনী আছেন, ওদিকে রাজ বাব্বার। তুমি কাকে ছেড়ে কাকে বলবে? আর আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে বাইরে সরিয়ে রেখে আগে তুমি ভারতীয় রাজনীতির প্রেক্ষাপট ধরো, অনেক সেলিব্রিটি এবং যারা আসে সুপার ডুপারস্টার, রজনীকান্ত, কামাল হাসান, তারা করেননি? সবাই তো রাজনীতিতে এসেছেন। সুতরাং এখানে আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা নতুন কিছু নয়। আপনার প্রিয় রাজনীতিবিদকে? প্রিয় রাজনীতিবিদ বলতে, দেখো, ছোটবেলা থেকে যাদের কথা বইতে পড়েছি, সেখানে সুভাষচন্দ্র বসু আছেন, সেখানে মহাত্মা গান্ধী আছেন, এরকম অনেকে জওহরলাল নেহরুজি আছেন। চারপাশের এত অপশব্দ, আপনার মনে হয় যে এই ভারতীয় রাজনীতিতে এটা খুব প্রয়োজন? এটা নিয়ে আমি মাঝে মাঝে ভাবি, তুমি যে প্রশ্নটা করলে এটা নিয়ে ভাবি যে কেন এই ধরনের শব্দ চয়ন হচ্ছে। তখন আমি আবার নিজেকেই বোঝাই যে হয়তো রাজনীতি করতে গেলে এইভাবেই মানুষকে উত্তেজিত করতে হয়, বা বেশি বোঝাতে গেলে হয়তো এইভাবেই বলতে হয়। আচ্ছা, এই যে বারবার বলছিলেন না প্রথমে যে আমি রাজনীতির লোক নই, আপনার কাছে কোনোদিন টিকিটের অফার ছিল না? ছিল। কেন নেননি? আমি বুঝেছিলাম যে এটা আমার ক্ষেত্র নয়। যদি কখনো সুযোগ হতো, ধরুন আপনার কাছে একটা ক্ষমতা হলো, আপনি বিধায়ক হলেন একটা এলাকার,
আপনার নিজের কাজের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে কিছু বদল আনার চেষ্টা করতেন, বা কোনো দাবি আছে শাসকের কাছে বা বিধায়কের কাছে যে আমার কাজের ক্ষেত্রে এই জায়গাটা হলে ভালো হতো, বা এই জিনিসটা হলে আমাদের পেশার লোকজনের সুবিধা হ্যাঁ, হতো? আমার ব্যক্তিগত কথা বলছি না, আমাদের এই পেশার জগৎ, দেখো একটা সময় তো আবৃত্তিকে কেউ পেশা করে নিত না। একটা সময় এমন একটা মানে টার্নিং পয়েন্ট এলো যখন অনেক ছেলে মেয়ে এখনো, যারা এই যে বলছি এত এত ছেলে মেয়ে আসে, তাদের মধ্যে অনেকে স্বপ্ন দেখে কিন্তু আবৃত্তিকে পেশা করবে। তো কিন্তু তাদের সামনে এত কিছু প্রতিবন্ধকতা আছে। বড় বড় অনুষ্ঠান যেমন গানের শিল্পীরা হয়তো পান, তারা সেভাবে স্পন্সর পায় না। এবার ধরো একটা কবিতা উৎসব শুরু হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনায়, কবিতা একাডেমি হয়েছিল, সেটা গত 2 বছর ধরে আর কাজ করছে না। তার আগে বেশ কয়েক বছর ধরে কবিতা উৎসব, মফস্বল গ্রামের ছেলেমেয়েরা এসেছে, যারা এখানে আবৃত্তি চর্চা করে তারা এসেছে, কিন্তু কিছু কারণে সেটা বন্ধ হয়ে গেল। এবার বিভিন্ন হল বুকিং এর ক্ষেত্রেও আমার মনে হয় যদি যারা আসবেন তারা যেমন কিছু কিছু ক্ষেত্রে নাট্যদল বা নৃত্যের কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা কনসেশনের ব্যবস্থা আছে, হল বুকিং এর বা ট্যাক্স রিলিফ আছে, সেরকম যদি কিছু করা যায় তাহলে এই যে ছোট ছোট আবৃত্তির যে সংস্থাগুলো, তারা নিজেদের ছেলে মেয়েদের আর একটু পারফরমেন্সের জায়গা করে দিতে পারে। এই যে পেশার কথা বলছেন, আমরা জানি যে দুস্থ শিল্পীদের একটা অনুদান দেওয়ার প্রস্তাব সবসময় অনেক শিল্পীরা করে থাকেন, সেটা কি খুব জরুরি এই পেশাতে? মানে আবৃত্তির পেশাতে বলছি? হ্যাঁ, মানে বাচিকের পেশাতে দুস্থ শিল্পীদের একটা অনুদান দিলে তো খুবই ভালো, সেটা তো খুব জরুরি। দুস্থ শিল্পীদের জরুরি, যারা মানে যে বিভিন্ন ভাতা চারপাশে হচ্ছে, একটু বার্ধক্য ভাতা আমি জানি না আছে বোধহয়, কিন্তু সেটা খুবই কম। ভাতা শাসক যখন দেন, শাসক বলেন প্রয়োজন, বিরোধীরা কিন্তু ভাতার বিরোধিতা করেন। কিন্তু দেখা যায় যখন ভোটের একটা ম্যানিফেস্টো তৈরি হয়, বিরোধী বলেন আমরা এলে ভাতা দ্বিগুণ করে দেবো, ঠিক ভোটের আগে কেউ বলেন 3 গুণ করে দেবো। তার মানে ভাতা শাসক দিলে খারাপ, কিন্তু ভোটের আগে ভাতাটা ভালো হয়ে যায়। আপনি নাগরিক হিসেবে কি মনে করেন, ভাতা কি ভালো? দেখো, ভাতা তো নানাভাবে চালু আছে, ছিল, মানে এই যে তোমার মহার্ঘ ভাতা দিয়ে, যেটা নিয়ে সরকারি কর্মচারীরা যেটা পান, সেটা নিয়ে তো একটা সমস্যা চলছে। আর ওই যেটা বলছিলাম যে বার্ধক্য ভাতা, কিছু কিছু ক্ষেত্রে ভাতাটা তো একটা ভালো স্টেপিং আমার মনে হয়। তবে আমার যেটা বক্তব্য যে বিভিন্ন রাজনৈতিক দল, তুমি যেটা বলছো, ইনি বলছেন এই, উনি বলছেন দ্বিগুণ দেব, দেখো ভাতা তো কোনো রাজনৈতিক দল দেন না, ভাতা তো দিচ্ছেন সরকার। যে তখন সেই সরকার, যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন, তিনি তখন সেই পরিকল্পনাটা নিচ্ছেন, কিন্তু এমন ভাবে প্রজেক্টেড হয় যেন সেই নির্দিষ্ট দলটা দিচ্ছে, তা তো দিচ্ছে না। আচ্ছা, এবারে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সত্যি ভাতা দেওয়া প্রয়োজন, যাদের দিন আনে দিন খায়, সেখানে যদি ভাতা কিছুটা পৌঁছে তাদের একটু সংস্থান কিছু হয়, সেখানে তো সেটা খুবই ভালো স্টেপিং বলে আমার মনে হয়। আপনি তো বিভিন্ন জায়গায় যান অনুষ্ঠানের জন্য, রাস্তাঘাট দেখেন, সেখানকার পরিস্থিতি দেখেন, গ্রামাঞ্চলেও যেতে হয়, দেশ বিদেশ বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গ বা কলকাতা কতটা পাল্টেছে? পাল্টেছে, আমাদের ছোটবেলার কলকাতা এখনকার কলকাতা অনেক পাল্টেছে। আমার 10-15 বছর আগের কলকাতা আর এখনকার কলকাতা, 10-15 বছর আগের কলকাতা এখনকার কলকাতা পাল্টেছে। আমার স্পেশালি মনে হয় অনেক, সব জায়গার কথা বলতে পারবো না, এখন গ্রামে গঞ্জের দিকে রাস্তাঘাট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ভালো হয়েছে। আগে যেখানে পৌঁছতে খুবই অসুবিধে হতো, এখন সেটা অনেক সহজে আমরা ওই জার্নিগুলো করতে পারি। আর একটু ভালো হলে ভালো হয়, পাল্টেছে আরেকটু, আমরা সবসময় তো আরেকটু ভালো চাইবো। স্কাই ইজ দ্য লিমিট। ভোটের দিন মানে কি আপনার কাছে? একটা ছুটির দিন? নট দ্যাট, আগে তো ভোটের দিন ছুটির দিন ছিল না, আগে তো ভোটের দিন মানে খবর পড়তাম সকাল থেকে রাত অব্দি, মানে টানা। তো পরিশ্রমের দিন ছিল, পরিশ্রমের দিন ছিল, এবং আমরা এনজয় করেছি, তোমরাও এখন নিশ্চয়ই এনজয় করো। কাজটাকে প্রতি মুহূর্তে এনজয় করতে হবে। আর ভোটের দিন, এখন ভোটটা দেব, প্রত্যেকবারই ভোট দিই, যখন থেকে ভোটাধিকার হয়েছে একবারও হয়নি যে ভোট দিইনি।
ভোট দিয়ে নিজের তো অনেক কাজ জমে থাকে, নিজের পড়াশুনো থাকে, প্রস্তুতি থাকে, তো বাকি দিনটাকে ওই একটা যে পাওয়া যায় সময়, সেই সময়টা নিজের কাজে লাগাই। সরাসরি জিজ্ঞেস করবো না কাকে ভোট দেন, জিজ্ঞেস করবো দল দেখে ভোট দেন না মানুষ দেখে ভোট দেন? ভোট দেওয়ার মানদণ্ড কি আপনার কাছে? দলও না, মানুষও না, মানুষের কাজ। মানে একটা জায়গায়, আমার জায়গায় যিনি দাঁড়িয়েছেন, তিনি কতটা, মানে গত 5 বছরে কতটা করলেন, বা তার দল কতটা করলো। এমন সময় অনেক ক্ষেত্রে হয় যে নতুন প্রার্থী হয়, তার দল কতটা করলো, তার জনসংযোগ কিরকম, স্থানীয় মানুষদের বিপদে আপদে তিনি পাশে থাকছেন কিনা, বা কোনো কারণে কোনো সমস্যায় তার কাছে গেলে তিনি সেটা মানে মন দিয়ে শুনছেন কিনা, এগুলো ম্যাটার করে একটা ভোটদানের ক্ষেত্রে। মানে মানুষটি এবং মানুষের কাজটি ম্যাটার করে। বেশ, এই যে সরকারি একটা কাজ, মানুষকে পরিষেবা দেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা আছে, কিন্তু এই কাজের জন্য আলাদা করে কোনো পরীক্ষা নেই, প্রশিক্ষণও নেই। আপনার কি মনে হয় পরীক্ষা এবং প্রশিক্ষণ থাকা উচিত? হ্যাঁ, প্রশিক্ষণ তো থাকা উচিতই, পরীক্ষা নয় কেন? পরীক্ষা থাকলে ভালো। যদি ধরুন পরীক্ষা দিতে কেউ রাজি হচ্ছেন না ব্যস্ততার কারণে, মানে একটু প্রশিক্ষিত হলে তিনিও ভালো কাজ করতে পারবেন, এবং আফটার অল তিনি তো জনপ্রতিনিধি। বিধায়কের পরীক্ষা হবে, আপনি কি কি সফট স্কিল রাখতেন, কি কি জিনিসপত্র আপনি পরীক্ষার প্রশ্নে রাখতেন যেটা উচিত একজন বিধায়কের এই গুণগুলো থাকা উচিত বলে আপনার মনে হয়? আমার ব্যক্তিগতভাবে পছন্দ শিক্ষিত প্রার্থী, মানে তার শিক্ষিত হতে হবে। তবে এটাও ঠিক, মানে ডিগ্রিধারী। ডিগ্রিটাই তো শিক্ষার মাপকাঠি নয়। আমি এটাই জানতে চাইছি যে আপনার পরীক্ষার মাপকাঠি। আমি অনেককে জানি যার ডিগ্রি নেই, কিন্তু তিনি খুব বিখ্যাত কবি। রবীন্দ্রনাথেরই তো কোনো ডিগ্রি ছিল না, কিন্তু অত বড় বিশ্বকবি হয়ে গেলেন। ডিগ্রিটা না, কিন্তু শিক্ষিত মানে শিক্ষিত সেই অর্থে, তারপর শিক্ষা মানুষকে একটা মার্জিত ভাব দেয়, শিক্ষিত মার্জিত মানুষের সত্যি সত্যি সেবা করার মতো তার সেই মানসিকতা তৈরি হয়েছে কিনা, কেননা আফটার অল এটা তো একটা সার্ভিস। বাহ, সুন্দর খেললেন আপনি। আমরা বিভিন্ন রকম বল দিয়েছি, সুন্দর সামলেছেন, এবং সত্যি আপনার সঙ্গে কথা বলে আপনার ভেতরের যে রাজনৈতিক বোধ, সেটা কিন্তু আমাদের অনেকেই, যারা শুধু আপনার একটা দিক জানতেন, আবৃত্তির দিক জানতেন, যারা শুধু সংবাদ পাঠিকা হিসেবে আপনাকে চিনতেন, তারা কিন্তু আজকে আপনার রাজনৈতিক বোধটা সম্পর্কেও জানলেন। অনেক ধন্যবাদ আপনাকে বর্তমান ডিজিটালকে এতটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন বর্তমান ডিজিটালে। ফলো করুন বর্তমান।